হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বায়োলজি সেকেন্ড পেপার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করছিলাম। সেটা হচ্ছে কি আচলন এবং অঙ্গচালনা। তো ভাইয়ের সুন্দরভাবে তোমার হচ্ছে কি লাস্ট পার্টে তোমার এতটুকু সম্পর্কে আলোচনা করছে যে পেশি কত প্রকার হতে পারে, পেশির কাজটা কি এক্স্যাক্টলি। তো পেশি তিন প্রকার হতে পারে: রৈখিক পেশি, ঐচ্ছিক পেশি, মসৃণ পেশি বা অনিচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃদপেশি। তো এসব সম্পর্কে আমরা সুন্দরভাবে কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আজকে যতটুকু আমি পড়াই দেবো ততটুকু পড়ে নিবা। এবং যারা যারা আগের ক্লাসগুলো সুন্দরভাবে দেখো নাই, তো সুন্দরভাবে তোমরা কি করবা, আগের ক্লাসটা আগে সুন্দরভাবে তোমরা কি করবা, আগে দেখে নিবা, তারপর এই ক্লাসে চলে আসবা। কারণ আগের ক্লাস যদি তুমি না প্রপারলি ভাবে তুমি না বুঝো, তাহলে এই ক্লাস ওভারঅল তুমি কি কিছুই বুঝবা না। তো সুন্দরভাবে ভাইয়ের পক্ষ থেকে এতটুকু রিকোয়েস্ট থাকবে, সুন্দরভাবে তোমরা কি করবা সুন্দরভাবে আগের ক্লাসগুলো কি করবা, সুন্দরভাবে কভার আপ করে দেন এই ক্লাসে চলে আসবা। তো আমরা অল্প একটু রিভিশন দিই প্রিভিয়াস তোমার থেকে ভিডিওতে আমরা কতটুকু আমরা আলোচনা করছিলাম, আর দেন আমরা কি নেক্সট টপিক আমরা চলে যাব। তো এখান থেকে এতটুকু আমরা কিনে বলছি যে তোমার ঐচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশি, হৃদপেশি, এগুলো তোমার হচ্ছে কি বৈশিষ্ট্য তোমার এখানে কি তোমার দেওয়া আছে। তো সুন্দরভাবে বৈশিষ্ট্য আমরা কি সুন্দরভাবে পড়বো, পার্থক্য দেওয়া আছে, পার্থক্য সুন্দরভাবে পড়বো। ওভারঅল তোমার হচ্ছে কি এই টপিকটা তোমার যদি আমি বলতে চাই, তাহলে এই টপিকটা তোমার হচ্ছে কি হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। হোক সেটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য, হোক সেটা তোমার হচ্ছে কি ট্রু ফলসের জন্য, অথবা হোক সেটা তোমার হচ্ছে কি মেডিকেল এডমিশন টেস্ট, মেডিকেল এডমিশন টেস্টের জন্য 100% ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কী করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এটা আর একবার রিভিশন দিয়ে আমরা কী করবো, নেক্সট পার্টে আমরা কী করবো চলে যাব। তার আগে আমি অল্প একটু কি তোমার দেখার সুবিধাতে আমি একটা হাইলাইটার তোমার হচ্ছে কালিটা একটু বাড়াই নিই, ঠিক আছে। তো আমরা এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি এটা হচ্ছে কোন ধরনের পেশি, এটা তোমার হচ্ছে কি নলাকার হতে পারে, ঠিক আছে। তাহলে কোশ্চেন এখানে আসতে পারে যে তোমার হচ্ছে কি মানে তোমার রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি কি নলাকার, না তোমার হচ্ছে মাকু আকৃতি বা শাখায়িত হতে পারে, এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি নলাকার হতে পারে। তারপর হচ্ছে কি মসৃণ পেশি, অনিচ্ছিক পেশি কি হতে পারে, মসৃণ পেশি অনিচ্ছিক পেশি কি মাকু আকৃতির হতে পারে। তারপর চলে আসলাম যে তোমার হচ্ছে কি শাখায়িত পেশি, অর্থাৎ শাখায়িত পেশি তোমার হচ্ছে কি হতে পারে, এটা হৃদপেশির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তার আগে আমার গল্প একটু সময় দাও, আমি জাস্ট খালি আমার মাইকটা ঠিক করে নিই। তো কথা বলার আগে আমরা কি করব, সুন্দরভাবে কথাটা যদি ফ্রেশ না আসে তাহলে সমস্যা। সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে আমরা আগে কথাটা আমরা ফ্রেশ মাইন্ডে চলে নিয়ে আসি, না হলে তোমাদের সমস্যা হবে, শুনতে সমস্যা হবে, ক্লাসটা করতে বিরক্তকর লাগবে। তো ভাইয়ের সুন্দরভাবে আগে তোমাদের কথার সেটিংটাকে ঠিক করে নেব, ঠিক আছে। ওভারঅল সেটিংটা তোমার কি কভার আপ হয়ে গেছে। এখন আমরা কি নেক্সট টপিকে চলে আসি। তো আমরা এতটুকু সম্পর্কে পড়ছিলাম যে তোমার রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি তোমার নলাকার হতে পারে, অপরদিকে মসৃণ পেশি বা অনিচ্ছিক পেশি কি মাকড়কৃতি হতে পারে, এবং হৃদপেশি কি হতে পারে, শাখায়িত হতে পারে। এতটুকু সম্পর্কে আলোচনা করলাম। তারপর এখানে বলছে তোমার কি পেশিতন্ত্রের দৈর্ঘ্য কত মিলিমিটার হতে পারে, পেশিতন্ত্রের দৈর্ঘ্য তোমার কি 1 থেকে তোমার 40 মিলিমিটার হতে পারে। এটা সুন্দরভাবে আমরা কি করবো, এটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আমরা কি বইটা দাগাই নেবো, এবং সুন্দরভাবে কি করবো বইটাও সুন্দরভাবে আমরা তোমার কি দাগাই নেবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি অনিচ্ছিক পেশি তোমার কত মাইক্রোমিটার হতে পারে, 15 থেকে 200 মাইক্রোমিটার হতে পারে। এটা হচ্ছে কি হিউজ পরিমাণে, এটাও তোমার কি এমসিকিউ টপিক হিসেবে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার হৃদপেশি তোমার কি দৈর্ঘ্য কত হতে পারে, পেশিতন্ত্রের দৈর্ঘ্য 100 থেকে তোমার কি 150 মাইক্রোমিটার হতে পারে। তো এটাও আমরা কি করবো, সুন্দরভাবে তোমার কি করবো, মুখস্থ করবো। মাইক্রো মানে তোমার কি 10⁻⁻6 মিটারকে বোঝায়, ঠিক আছে। অর্থাৎ মাইক্রো বলতে 10⁻⁻6 মিটারকে বোঝায়। তারপর এখানে বলছে পেশিতন্ত্রের ব্যাস কত হতে পারে, ও ঐচ্ছিক পেশির ক্ষেত্রে 10 থেকে 40 মিলিমিটার মাইক্রোমিটার হতে পারে। অপরদিকে তোমার অনিচ্ছিক পেশির ক্ষেত্রে তোমার কি 10 থেকে 8 থেকে 10 মাইক্রোমিটার হতে পারে, এবং হৃদপেশির ক্ষেত্রে তোমার 12 থেকে 15 মাইক্রোমিটার হতে পারে। এখান থেকে আমরা কি এতটুকু বুঝতে পারবো, অর্থাৎ তোমার 1 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, এবং 3 নম্বর পয়েন্টটা এখানে হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে 3 নম্বর পয়েন্ট আমরা কি করবো, স্ট্রেচিং দেবো, এটা তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসি 4 নম্বর পয়েন্টে চলে আসি যে সার্কোলেমা ঐচ্ছিক পেশিতে স্পষ্ট থাকতে পারে অবশ্যই। তারপর থেকে তোমার অনিচ্ছিক পেশিতে কি থাকতে পারে, অস্পষ্ট থাকতে পারে, এবং হৃদপেশিতে কি থাকতে পারে, সূক্ষ্ম পেশি থাকতে পারে। নিউক্লিয়াসের সংখ্যা কয়েকশো হতে পারে, যেমন কি 100, 200, 300 হতে পারে। এখানে তোমার কয়টি থাকে, একটি থাকে, এখানেও কয়টি থাকে, একটি থাকে। তো এই যে একটিটা আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেব। তারপর আমরা চলে আসি তোমার 6 নম্বর পয়েন্টে চলে আসি, যে এখানে তোমার ঐচ্ছিক পেশি তোমার এখানে কি রেখা এখানে আছে, এখানে তোমার নেই, এখানে তোমার কি আছে, সুন্দরভাবে পড়ে নেব। তারপর হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান, এটা পরিধির দিকে অবস্থান করে থাকে। তাহলে কোথায় অবস্থান করে থাকে, পরিধির দিকে অবস্থান করে থাকে। তাহলে এটা আমরা কি করবো, মুখস্থ করে নেব। এটা স্থির অংশ থাকতে পারে এবং কেন্দ্রে অবস্থান থাকতে পারে। তারপর আমরা নেক্সট পয়েন্টে আমরা চলে যাই যে তোমার এখানে তোমার কি শাখা প্রশাখা, এখানে কি তোমার ঐচ্ছিক পেশির ক্ষেত্রে শাখাবিহীন না শাখাযুক্ত,
অবশ্যই কি হবে, শাখাবিহীন হতে পারে। এটা কোশ্চেন তোমার থেকে ট্রু ফলসে আসতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করব, ট্রু ফলসের জন্য পড়ে নিব। তারপরে হচ্ছে অপরদিকে তোমার অনিচ্ছুক পেশিও তোমার থেকে শাখাবিহীন। অনিচ্ছুক পেশিটা কি হতে পারে, শাখাবিহীন হতে পারে। এটা তোমার থেকে ট্রু ফলসের জন্য আসতে পারে। তারপর এখানে বলছে তোমার থেকে হৃৎপেশি কি শাখাযুক্ত না শাখাবিহীন, অবশ্যই এটা কি শাখাযুক্ত হতে পারে। তাহলে এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে এমসিকিউতে, যে শাখার প্রশাখাযুক্ত কোনগুলো পেশি হতে পারে, কোনগুলো পেশি হতে পারে না। ট্রু ফলসের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা এবং আন্ডারলাইন করে নিবা। ইন্টারক্যালারিক ডিস্ক এখানে কি থাকে কি থাকে না, অবশ্যই তোমার কি ঐচ্ছিক পেশিতে থাকে না, অনিচ্ছিক পেশিতে থাকে না, কিন্তু হৃৎপেশিতে থাকতে পারে। এটা তোমার কি এমসিকিউর জন্য ওভারঅল কি তোমার 2 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করব আমরা, এটা এমসিকিউর জন্য আমরা কি করব, কভার আপ করে নিব বা দাগাই নিব। তারপর নেক্সট পয়েন্ট যেখানে কি বলছে, এটা প্রকৃতি ঐচ্ছিক পেশি অবশ্যই তো ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ প্রাণীর ইচ্ছা অনুযায়ী তোমার কি নড়াচড়া করা যায়। অনিচ্ছিক পেশি সেটা হচ্ছে কি নড়াচড়া করা যায় না, এবং হৃৎপেশিওটা তোমার কি অনিচ্ছিক পেশিরই মতো এখানে বলছে। তারপর সংকোচন ক্ষমতা তোমার এখানে চলে আসলাম, যে দ্রুত এবং শক্তিশালী হতে পারে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে, অনিচ্ছিক পেশির ক্ষেত্রে মন্ত্র হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে, এবং পরিমিতভাবে দ্রুত হতে পারে এবং ছন্দময় হতে পারে, কারণ পেশি হৃৎপেশি হতে পারে। তো সুন্দরভাবে এটা মুখস্থ করে নেব। অবস্থান কোথায়, বিভিন্ন তোমার অস্থির সাথে, যেমন চক্ষুতে অবস্থান করে থাকে, তারপর চোয়ালে অবস্থান করে থাকে, ঠোঁটে অবস্থান করে, গলবিল, তারপর মধ্যস্থতা এবং ইন্টারকার্টাক্স তোমার কি ইন্টারকোস্টাল তোমার কি স্থানে অবস্থান করে থাকে। তো এই যে তোমার এই পার্টটা তোমার কি ওভারঅল তোমার কি তোমার 5 স্টার ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর জন্য। তোমার বলে দিবে যে এমসিকিউতে বলে দিবে যে তোমার কি মানে তোমার ঐচ্ছিক পেশিগুলো কোথায় কোথায় অবস্থান করে থাকে, চক্ষু, চোয়াল, ঠোঁট, গলবিল, তারপর তোমার কি মধ্যস্থতা এবং ইন্টারকোস্টাল পেশি অবস্থান করে থাকে। অপরদিকে তোমার কি অপরদিকে পৌষ্টিক নালী, রক্তনালী, তারপর কি শ্বাসনালী, এখানে বলছে মূত্রথলি, জরায়ু ইত্যাদিতে তোমার অবস্থান করে থাকে কোন পেশি, ইত্যাদি অবস্থান করে থাকে। তোমার কি কোন পেশি অবস্থান করে থাকে ভাইয়া, পুরা তোমার ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশি অবস্থান করে থাকে। এটা তোমার কি ট্রু ফলসের জন্য এবং এমসিকিউর জন্য ওভারঅল কি অনেক ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসলাম যে হৃৎপেশি তোমার কি কোথায় অবস্থান করে থাকে, হৃৎপেশি মধ্যবর্তী স্থানে অবস্থান করে থাকে। সেই মধ্যবর্তী স্থান আছে তোমার কি বলা হয়, মায়োকার্ডিয়াম বলা হয়। ঠিক আছে, অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণ আছে তোমার 3টা। হৃৎপিণ্ডের আবরণ কয়টা ভাইয়া বড় আছে, 3টা আছে। ঠিক আছে, অর্থাৎ 3টা হৃৎপিণ্ডের আবরণ আছে। হৃৎপিণ্ডের 3টার নাম হচ্ছে কি এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। বাইরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝের স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম, এবং ভেতরের স্তরকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তো এই হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম। এখান থেকে আমরা এতটুকু পড়ে নিব। তারপর কাজে চলে আসলাম, যে তোমার কি ঐচ্ছিক পেশির কাজ কি, অঙ্গ সঞ্চালন ঘটানো এর প্রধান কাজ। তাহলে এটা আমরা কি করব, মুখস্থ করে নেব। তারপর এখানে কি বলছে দেখো, অর্থাৎ তোমার অনিচ্ছিক পেশির কাজ কি, নালীতে বস্তু চলাচল নিয়ন্ত্রণ করা। জাস্ট আমরা রিডিং দিয়ে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে কি হৃৎপেশি হৃদস্পন্দন ঘটানো কার কাজ, হৃদস্পন্দন ঘটানো তোমার কার কাজ হতে পারে, হৃদস্পন্দন ঘটানো তোমার কি কার কাজ হতে পারে, তোমার হৃৎপেশির কাজ হতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, এটা মুখস্থ করে নিব ট্রু ফলসের জন্য, অথবা তোমার কি এমসিকিউর জন্য আমরা কি মুখস্থ করে নেব। এটা আছে তোমার কি দেখো, এখানে তোমার এটা তোমার এখানে কি বলছে, এখানে তোমার চিত্র এখানে দেওয়া আছে যে মানে তোমার ঐচ্ছিক পেশিগুলো কি কি হতে পারে, কোন কোন আকৃতি হতে পারে। এখানে বলছে তোমার ঐচ্ছিক পেশি এরকম হতে পারে, অনিচ্ছিক পেশি এরকম হতে পারে, কার্ডিয়াক পেশিগুলো এরকম হতে পারে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে তোমার কি এই পুরো টপিকটা তোমার সুন্দরভাবে তোমার পড়ে নিবা, যেটা এমসিকিউর জন্য, ট্রু ফলসের জন্য, মেডিকেল এডমিশন টেস্টের জন্য, এবং তোমার মেইন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা তোমার কি মানে আগের ক্লাসে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করছিলাম। ঠিক আছে, আজকে আমরা নতুন পার্টে চলে যাব। নতুন পার্টটা হচ্ছে তোমার কি পেশিদের টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন। এটা আমরা সুন্দরভাবে আজকে কি করবো, সুন্দরভাবে কভার করে নেব, এবং অধ্যায়টা আমরা কি করবো আজকেই শেষ করে দেবো, যেন তোমার কি আর বেশি টাইম না লাগে। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি শেষ করবো, যেন আমরা তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে দিতে পারি। এখানে কি বলছে, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। তাহলে তোমার কি, তাহলে এখান থেকে তোমার এই তোমার হেডলাইনটা তোমার কি ট্রু ফলসের জন্য আসতে পারে, যে পেশিতে কি ধাক্কা দেয়, কিন্তু তোমার পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এটা তোমার এটা তোমার সঠিক কি সঠিক না, এটাও তোমার ট্রু ফলসের জন্য হেডলাইনটা আসতে পারে। কি লাইনটা আসতে পারে, এখান থেকে তোমার কি হেডলাইনটা আসতে পারে। তো সুন্দরভাবে কি করব, হেডলাইনটাও এখান থেকে আসতে পারে, হেডলাইনটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর এখানে কি বলছে, পেশি আমাদের চলনের এবং ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে, মানব দেহের তোমার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা ভূমিকা পালন করে থাকে। তারপর এখানে বলছে বা পেশি ব্যবহার করে দুদিনের নয়, নিত্যদিনের হতে পারে, প্রতিটি কাজ পেশি নির্ভর। আমরা জানি মানবদেহে 3 ধরনের পেশি রয়েছে। তাহলে আমরা কয় ধরনের পেশি সম্পর্কে আলোচনা করছিলাম, আগে 3 ধরনের পেশি সম্পর্কে আলোচনা করছিলাম। একটা হচ্ছে তোমার কি মসৃণ পেশি বা তোমার ঐচ্ছিক পেশি, একটা তোমার কি হৃৎপেশি, একটা তোমার কি রৈখিক পেশি। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে পেশি কত প্রকার হতে পারে, পেশি হচ্ছে কত প্রকার হতে পারে, পেশি তোমার কি 3 প্রকার হতে পারে। একটা তোমার ঐচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এগুলো সুসম্মত কাজের মাধ্যমে মানুষের দৈনিক জীবনযাত্রা অব্যাহত রাখতে চেষ্টা করেছে। পেশি কিভাবে কাজ করে সেটা বিষয়ে আমাদের অনেকে স্পষ্ট ধারণা নেই। আমাদের প্রতিনিয়ত কাজ করি, বাঁকা হই। তারপর এখানে বলছে টেবিল থেকে মাটি থেকে কিছু তুলে নিই, আর তোমার কি আরো অনেক তোমার কি বলছে আরো অনেক কাজ করি। অর্থাৎ তোমার সবকিছুই মূলে রয়েছে কিছু জড়
জোর পেশি জটিল কর্মকাণ্ড, যেমন হাত ভাঁজ করা, সোজা করা বিষয়টি দেখতে যত সহজ সাবলীল মনে হয়, এর তোমার হচ্ছে কি মানে তোমার প্রক্রিয়াটা বেশ তোমার হচ্ছে কি কঠিন হতে পারে, ঠিক আছে। এখানে প্রক্রিয়াটা বেশ কঠিন। এর মূল রহস্য হচ্ছে সংশ্লিষ্ট পেশিগুলো সংকুচিত হয়, টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। অর্থাৎ সেখানে টান দিতে পারে কিন্তু কখনো কি দেয় না, কখনো ধাক্কা দিতে পারে না, বরং প্রসারিত হতে থাকে। বিষয়টি ব্যাখ্যা করার জন্য প্রথমেই নিচে দুই ধরনের পেশি সম্পর্কে আলোচনা করা হলো। এখানে দুই ধরনের পেশি সম্পর্কে আলোচনা করছে। তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি প্রথমটাতে তোমার হচ্ছে কি সুন্দরভাবে দেওয়া আছে যে তোমার হচ্ছে কি পেশি সংকোচন করলে কি হবে, এটা হচ্ছে বাইসেপস, এটা তোমার হচ্ছে কি ট্রাইসেপস আসতে পারে, এবং পেশি প্রসারণ করলে তোমার কি হতে পারে, এটা বাইসেপস হতে পারে, এটা ট্রাইসেপস হতে পারে। এটা পেশি সংকোচন এবং প্রসারণের প্রক্রিয়া এখানে দেখানো হয়েছে। তোমার হচ্ছে কি তো প্রক্রিয়া নাম্বার আমরা ওয়ানে চলে আসলাম, যে তোমার হচ্ছে কি অ্যান্টারগোনিস্টিক পেশি, অর্থাৎ তোমার হচ্ছে কি দেহের অঙ্গ সঞ্চালনে অংশগ্রহণকারী জোর কঙ্কাল পেশি দুটি পরস্পর বিপরীতমুখী কাজ করে। এ ধরনের বিপরীত ধর্মীয় কাজ সম্পাদনকারী পেশি দুটিকে একটিকে অপরটি কি বলা হয়, অ্যান্টারগোস্টনিক অর্থাৎ অ্যান্টারগনিস্টিক অর্থাৎ নামটা তোমার কি মানে উচ্চারণ করতেই দাঁত একদম ভাঙি পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা সুন্দরভাবে কি করতে হবে, এটা সুন্দরভাবে আমরা কি করব, এটা সুন্দরভাবে আমরা এমনিতে পড়ে নেব, রিডিং পড়ে নেব, ঠিক আছে। ওভারঅল তোমার এই পার্টটা তোমার যদি আমি বলতে চাই যে ওভারঅল তোমার এই পার্টটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সিকিউরের জন্য তোমার এভাবে আসতে পারে যে তোমার বলে দিবে যে তোমার সিকিউতে যদি আসে তাহলে তোমার সিকিউতে ক নাম্বার জন্য আসতে পারে। তো সুন্দরভাবে আমরা ক নাম্বার জন্য কি এখান থেকে পড়ে নেব, না হয় তোমার সহায়ক বই থেকে পড়ে নিবা। একই অঙ্গ পরিচালনাকারী এরকম দুটি পেশিকে বলা হয় ইন্টারগোনিস্টিক পেশি বা জোর বা প্রতিরক্ষা পেশি বলা হয়। জাস্ট রিডিং। এদের একটি যখন সংকুচিত অন্যটি শিথিল হয় এবং বিপরীতক্রমে ঘটনা ঘটে, এদের সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন সম্ভব হয়ে থাকে। জাস্ট এই পার্টটা থেকে আমরা কি করব, এই পার্টটা থেকে আমরা রিডিং পড়ে নেব, আর এখান থেকে সিকিউর জন্য এতটুকু আসতে পারে। তারপর আমরা চলে আসি যে 2 নম্বর চলে আসি যে ফ্লেক্সর পেশি, অর্থাৎ ফ্লেক্সর বা এক্সটেনশন পেশি হতে পারে। অর্থাৎ যে পেশি কোন অঙ্গকে অস্থি সন্ধিতে বাঁকিয়ে এনে ভাঁজ করে তাকে বলা হয় ফ্লেক্সর পেশি। তাহলে এটা তোমার কি করতে হবে, এটা তোমার সুন্দর টন্টরা মুখস্থ করতে হবে। এখানে কি বলছে যে পেশি তোমার কি মানে তোমার অস্থি সন্ধিতে ভাঁজ করে তাকে কি বলা হয়, ফ্লেক্সর পেশি বলা হয়। এটা তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার ওভারঅল তোমার কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সিকিউর জন্য আমরা সুন্দরভাবে ক নাম্বার জন্য আমরা কি করব, আমরা ক নাম্বার জন্য আমরা এই পার্টটা আমরা কি সুন্দরভাবে পড়ে নেব। তারপর এখানে বলছে এই পেশি বিপরীত কাজ সম্পাদনকারী পেশি যা ওই অঙ্গকে সোজা করে বা প্রসারিত করে আগের অবস্থায় ফিরিয়ে নেয় তাকে বলা হয় এক্সটেনশন পেশি বলা হয়, ঠিক আছে। অর্থাৎ প্রসারণ করলাম, প্রসারণ প্রক্রিয়াকে বলা হয় ফ্লেক্সর, এবং সেটা আবার পূর্বে অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম, সেটাকে বলা হয় এক্সটেনশন পেশি বলা হয়। অর্থাৎ ঊর্ধ্ববাহু হিউমারাসের সাথে অবস্থানকারী বাইসেপস এবং ট্রাইসেপস পেশি যথাক্রমে ফ্লেক্সর এবং তোমার এক্সটেনশন পেশি উদাহরণ। তাহলে তোমার কোশ্চেন তোমার এভাবে আসতে পারে। কোশ্চেন তোমার কিভাবে আসবে, ট্রু ফলসে, অথবা তোমার কি এমসিকিউতে যদি আসে যে বলে দিবে যে তোমার কি বাইসেপস ট্রাইসেপস তোমার কি হিউমারাসে কোথায় অবস্থান করে থাকে, ঊর্ধ্ববাহুতে অবস্থান করে থাকে। তাহলে বাইসেপস ট্রাইসেপস কোথায় অবস্থান করে থাকে, হিউমারাসে অবস্থান করে থাকে বা ফিমারেও অবস্থান করতে পারে। ফ্লেক্সর মানে তোমার কি মানে বাঁকানো, আর তোমার এক্সটেনশন হচ্ছে কি এই সেই বাঁকা অবস্থাকে তোমার কি পূর্ব অবস্থায় ফিরে নেওয়া যাওয়ার প্রক্রিয়াকে বলা হয়েছে। তারপরে ব্যাখ্যা চলে আসলাম যে ঊর্ধ্ববাহু বাইসেপস এবং ট্রাইসেপস অ্যান্টাগনিস্টিক পেশি জোড়ার কার্যকারী বলে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। তাহলে আমরা হেডলাইন এতটুকু সম্পর্কে জানলাম যে পেশিতে টান পড়ে কিন্তু এখানে কি ধাক্কা দেয়, কে ধাক্কা দেয় না। অর্থাৎ পেশিতে টান পড়তে পারে কিন্তু কখনো কি করতে পারে না, ধাক্কা দেয় না। এটা আমরা কি করব, জাস্ট আমরা কি কিসের জন্য পড়ে নেব, না স্টুডেন্ট পড়ে নেব, ঠিক আছে না। অর্থাৎ জানার জন্য আমরা সুন্দরভাবে এই পার্টটা আমরা কি পড়ে নেব। তারপর এখানে কি বলছে দেখো, এর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া যায়। হাতের সামনে তোমার অবস্থিত পেশিকে বাইসেপস পেশি বলে। অর্থাৎ এক প্রান্তে স্ক্যাপুলার সঙ্গে আটকানো এবং অন্যটি রেডিয়াসের অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কোনই সন্ধি ভাঁজ হয়, রেডিয়াস এবং আলনা স্ক্যাপুলা দিয়ে উত্তোলিত হয়, ফলে হাত বাঁকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ফ্লেক্সন বলা হয়। অর্থাৎ বাঁকানোর প্রক্রিয়াকে বলা হয় ফ্লেক্সন, এবং তোমার সেই বাঁকাকে সোজার প্রক্রিয়াকে বলা হয় এক্সটেনশন বলা হয়। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে এতটুকু পড়বো। তোমরা জাস্ট খালি এটা রিডিং দিয়ে দিবে, এটা আহামরি অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এখানে এক্সটেনশনের কথা বলছে, কিভাবে এক্সটেনশন হতে পারে, কিভাবে তোমার হাড় বাঁকার প্রক্রিয়াকে কি বলা হয়, তারপর প্রসারণ করার প্রক্রিয়াকে কি বলা হয়, এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে। আর বাকিটা তোমার কি ইম্পর্টেন্ট না, এই তোমার কোনো জায়গায় আসে না, এমসিকিউতে আসে না, আর তোমার এডমিশনের ক্ষেত্রে বা তোমার মেইন পরীক্ষার কথাই বলো আসে না, নর্মালিভাবে আসে না। তো সুন্দরভাবে কি করবা, এই পার্টটা রিডিং দিলে হয়ে যাবে। তারপর এখানে কি বলছে দেখো, অল্প একটু পড়াই দিই, যে বলছে এখানে একটিন এবং তোমার মায়োসিন ধরনের দু ধরনের প্রোটিন কে বলা থাকে বলে পেশি টান তোমার হতে পারে। তাহলে এখান থেকে এমসিকিউতে কোশ্চেন আসতে পারে যে কোন কয় ধরনের প্রোটিন থাকে বলে পেশিতে টান পড়ে, দুই ধরনের প্রোটিন থাকে বলে পেশিতে টান পড়তে পারে। তো অর্থাৎ সেগুলো কি হতে পারে, সেগুলো তোমার কি একটিন হতে পারে, মায়োসিন হতে পারে। তো একটিন হতে পারে এবং কি হতে পারে, মায়োসিন হতে পারে। এটা এমসিকিউর জন্য আমরা সুন্দরভাবে কি করবো,
অথবা ট্রু ফলসের জন্য আমরা সুন্দরভাবে পড়ে নেব। ঠিক আছে, অর্থাৎ পেশিতে যে টান পড়ে সেটা কোন ধরনের প্রোটিনের কারণে হতে পারে? 2 ধরনের প্রোটিনের কারণে হতে পারে। একটা হচ্ছে একটিন, একটা হচ্ছে মায়োসিন। একটিন, মায়োসিন এসব প্রোটিন পেশি কোষের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে। সংশ্লিষ্ট পেশি প্রতিটি কোষ মস্তিষ্কের কোনো অংশ থেকে সংকোচনের সংকেত পেলে মস্তিষ্কের অন্য অংশ থেকে পৃথক বৈদ্যুতিক উদ্দীপনাগুলোকে সংনমিত করে টান দেওয়া কাজটি সম্পূর্ণ করে। হাড়কে আগের অবস্থায় ফিরিয়ে নিতে বিপরীতধর্মী পেশি সম্মিলিতভাবে এই কাজ করে এবং অর্থাৎ টেনে সোজা করে দেয়। এই কারণে বলা হয় পেশিতে টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। তো এই পয়েন্টটা আমরা বারবার আমরা রিপিট করলাম, আবার পড়লাম, আবার রিভিশন দিলাম। তো এই পার্টটা ওভারঅল কি ট্রু ফলসের জন্য এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে কি করব, সুন্দরভাবে আমরা পড়ে নিব। অর্থাৎ এখানে আমরা কি করব, মুখস্থ করে নিব। মুখস্থ করাটাই আমাদের পক্ষে বেটার হবে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাই যে ব্যবহারিক এখানে দিয়েছে। ব্যবহারিক থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট নাইস টু নো। তুমি তোমার কি যদি জানার ইচ্ছা থাকে তাহলে সুন্দরভাবে রিডিং পড়ে নিলেই তোমার কি পার্টটা রিডিং পড়লে তোমার হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট পেজে আমরা চলে আসি, যেখানে এখানে তোমার মসৃণ পেশি এবং হৃৎপেশির মধ্যে এখানে পার্থক্য বলছে। তো সুন্দরভাবে পড়ে নেব। অর্থাৎ যেগুলোই তোমার বক্স সেগুলোই তোমার কি, যেগুলোই তোমার বইয়ে যেগুলোই তোমার বক্স দেওয়া আছে ওগুলো তোমার কি অবশ্যই তোমার কি 100% ইম্পর্টেন্ট। তোমার হোক সেটা তোমার কি হোক সেটা তোমার মেইন এক্সামের জন্য, ঠিক আছে, হোক সেটা তোমার মেডিকেল এডমিশনের জন্য অনেক কি করব, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা চলে আসি যেখানে বলছে মসৃণ পেশি, অর্থাৎ পেশিগুলো লম্বা হতে পারে, মাকু আকৃতি হতে পারে। অপরদিকে হৃৎপেশি কি হতে পারে, খাটো হতে পারে, বেলনাকার হতে পারে। আমরা পড়ে নেব। তারপর বলছে কি অনুপস্থ রেখা এখানে তোমার নেই, তাহলে কোথায় নেই, মসৃণ পেশিতে নেই, কিন্তু অনুপস্থ রেখা উপস্থিত কোথায়, হৃৎপেশিতে উপস্থিত হয়ে থাকে। তারপর ইন্টারকার্টাক ডিস্ক তোমার কি কোথায় থাকে না, মসৃণ পেশিতে থাকে না, কিন্তু তোমার হৃৎপেশিতে তোমার কি কোষগুলোর সংযোগস্থলে অবস্থান করে থাকে। তারপর এখানে বলছে সার্কোলেমা, অর্থাৎ সার্কোলেমাটা আমরা মনে রাখবো যে পেশি কোষের আবরণ বা সার্কোলেমা অস্পষ্ট হতে পারে, আর সার্কোলেমা এখানে কি হতে পারে, সূক্ষ্ম হতে পারে। তারপর এখানে কি বলছে নিউক্লিয়াস কোষের চওড়া অংশে অবস্থান করে থাকে, তাহলে কোথায় অবস্থান করে থাকে, কোষের চওড়া অংশে অবস্থান করে থাকে। তাহলে আর এখানে তোমার এখানে বলছে যে তোমার হৃৎপেশিতে কোষের কোথায় অবস্থান করে থাকে, কেন্দ্রে অবস্থান করে থাকে। তারপর আমরা চলে আসলাম যে 5-6 নম্বরে চলে আসলাম যে পেশি তন্তু দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, তাহলে কোন বরাবর বিস্তৃত হতে পারে, দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হতে পারে। আর এখানে বলছে হৃৎপেশিগুলো পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকা গঠন করতে পারে। তাহলে এই পার্টটা থেকে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি করলাম, আলোচনা করলাম। তো সুন্দরভাবে করবা ভাইয়ের সঙ্গে, সুন্দরভাবে এই পার্টটা আমরা সুন্দরভাবে কি করব, এই পার্টটা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে দাগাই নেব। ঠিক আছে, তো আমরা আরেকবার রিভিশন দিই। এখানে কি বলছে, এখানে তোমার কি লম্বা হতে পারে, মাকু আকৃতি হতে পারে, এটা তোমার কি হতে পারে, এটা তোমার খাটো হতে পারে এবং বেলনাকার হতে পারে। তারপর এখানে কি বলছে যে এটা তোমার অনুপস্থ হতে পারে, মসৃণ পেশি, অপরদিকে তোমার অমসৃণ তোমার হৃৎপেশিতে হচ্ছে কি রেখাকার হতে পারে। তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে তোমার ইন্টারকার্টাক ডিস্ক থাকে না, কোথায়, মসৃণ পেশিতে থাকে না, অপরদিকে সংযোগস্থলে অবস্থান করে থাকে। তারপর এখানে বলছে তোমার সার্কোলেমা অস্পষ্ট এবং সার্কোলেমা তোমার কি সূক্ষ্ম হতে পারে। তারপর এখানে কি বলছে চওড়া হতে পারে এবং অবস্থান করে থাকে, এবং দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, এটা তোমার কিছুই অবস্থান করে না। তো আমরা কি করবো, আমরা সুন্দরভাবে এই পার্টটা সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেবো। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে যতটুকু আমি দাগাই দিচ্ছি সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা। অর্থাৎ এটা তোমার ওভারঅল কি ট্রু ফলসের জন্য সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবো, আমরা পড়ে নেব। তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাই। নেক্সট টপিক এখানে কি বলছে যে কঙ্কালের কার্যক্রম এবং রডস এবং লিভার তন্ত্র দেওয়া আছে। তো লিভার তোমার কি এখানে তোমার সম্পর্কে তোমার 3টা লিভার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সুন্দরভাবে যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমি দেখাই দিচ্ছি, তোমরা সুন্দরভাবে দেখাই নিবা যে কঙ্কালিক পেশি আলাদাভাবে কাজ করতে পারে না। এটি পেশি যখন কঙ্কালের সঙ্গে যুক্ত থাকে তখন সংযোগস্থলের স্থান প্রকৃতি নির্ধারণ করে দেয়। এর বলে গতি সঞ্চালনের মান কেমন হবে, এসব বৈশিষ্ট্য স্বাধীন এবং এদের সম্পর্ক নির্ভর করে পেশি কঙ্কালতন্ত্রের সাধারণত গঠনের উপর। অর্থাৎ তোমার কি কঙ্কালটা কিভাবে হবে সেটা কিসের উপর নির্ভর করে থাকে, অর্থাৎ কঙ্কালটা তোমার কি তোমার কঙ্কালিক গঠনের উপর ভিত্তি করে তোমার দেহ গঠন করা হয়। ঠিক আছে না, অর্থাৎ একটি পেশি সংকোচনে যে বল, গতি এবং সঞ্চালনের দিক প্রকাশ পায় তা বদলে দেওয়া যাবে। এই পেশিকে একটি লিভারের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ লিভার এমন একটি নমনীয় রড যা সন্ধির মাধ্যমে সৃষ্টির একটি তোমার স্থানীয় পয়েন্ট বরাবর ঘুরতে সক্ষম। শিশুদের দোলায়মান বা তোমার টলয়মান দাঁড়ান বা হাঁটার লিভার প্রক্রিয়া পরিচিত উদাহরণ। লিভার মাধ্যমে তোমার আরোপিত দিক এবং আরোপিত বলের ফলে সৃষ্ট চলনের দূরত্ব, গতি এবং আরোপিত বলের কার্যকর শক্তি পরিবর্তিত হয়ে যেতে পারে। অর্থাৎ পেশিটানের ক্রিয়া কঙ্কালতন্ত্রের বিভিন্ন অংশ যেভাবে প্রকাশিত হয় তাতে কঙ্কালতন্ত্রের রড এবং লিভার তন্ত্রের প্রভাব এবং আমাদের হাত পাগুলোতে মেশিন ছাড়া আর কিছু ভাবা উপায় নেই। অর্থাৎ লিভারের প্রতি যে কোনো বলকে বলা হয় প্রচেষ্টা। তাহলে লিভারের প্রতি যে কোনো বলকে কি বলা হয়, প্রচেষ্টা বলা হয়। অর্থাৎ ইফোর্ট দেওয়া, অর্থাৎ যে আমি তোমার রাত জেগে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা একটা ইফোর্ট, অর্থাৎ এটা একটা তোমাদের প্রতি একটা প্রচেষ্টা। ঠিক আছে, অর্থাৎ যারা তোমার রেজাল্ট ভালো করতে পারো। যে বলগুলো লিভারের
চলন বাধাগ্রস্ত হয়, যেমন দণ্ড উপর ওজন কারণে নিম্নমুখী বল অনুভব হতে পারে। তো এটা এত আহামরি ইম্পর্টেন্ট না, সুন্দরভাবে কি করবা, এটা রিং পরে দিবা। আমি পড়াই দিলাম যেন নেক্সট টাইমে তোমাদের পড়তে না হয়। তারপর আমরা লিভারের গঠনে চলে আসলাম, যে লিভারের গঠন হচ্ছে তোমার 4টা, ঠিক আছে না? লিভারের অংশ কয়টা? 4টা হতে পারে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার কি লিভার বাহু হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার পিভট হতে পারে, প্রসেসটা হতে পারে, অপরদিকে তোমার কি লাস্ট পয়েন্ট হচ্ছে ভার হতে পারে। তাহলে এখান থেকে তোমার কি এমসিকিউতে তোমার চলে আসতে পারে যে তোমার যে লিভারের অংশ কয়টা হতে পারে, লিভারের অংশ তোমার কি 4টা হতে পারে, সেটা ট্রু ফলস আসতে পারে, সেটা কি হতে পারে, কোনগুলো অন্তর্ভুক্ত নয়, কোনগুলো হবে না। সুন্দরভাবে পড়ে নিবা যে লিভারের বাহু কোনগুলো, যে হাড়গুলো লিভারের বাহু হিসেবে গণ্য করা হয়। তাহলে কোনগুলো লিভারের বাহু হিসেবে গণ্য করা হয়? হাড়গুলো লিভারের বাহু হিসেবে কি করা হয়? গণ্য করানো হতে পারে। তো এটা আমরা তোমার কি একটা স্টার দিয়ে রেখে দেবো। পিভট অর্থাৎ যে অস্থিসন্ধিকে কেন্দ্র করে লিভারের কাজকর্ম পরিচালিত হয় তাকে বলা হয় পিভট। প্রসেসটা হচ্ছে কি ভার সরানো বা নড়াচড়ার জন্য পেশি যে বল সরবরাহ করে, এবং ভার অর্থাৎ দেহের কোনো অংশ ওজন তোমার সরানো হবে বা ওঠাতে হবে, কিংবা দেহের ভিতরে বা বাইরে নিতে হবে, সেটার ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে থাকে এই ভারটা। তাহলে এখান থেকে তোমার একটা কোশ্চেন আসবে যে লিভারের অংশ কয়টা হতে পারে? 3টা না 4টা হতে পারে না 5টা হতে পারে? অবশ্যই কি হবে? 4টা হবে। সেটা কি কোনগুলো হতে পারে? লিভারের বাহু হতে পারে, পিভট হতে পারে, প্রসেসটা হতে পারে এবং ভার হতে পারে। তো এখান থেকে আমরা সুন্দরভাবে পড়ে নিব। তারপর আমরা কি পড়বো যে তোমার লিভারের প্রকারভেদ, অর্থাৎ কি পিভট, প্রসেসটা এবং তোমার কি ভার, এই অবস্থানের উপর ভিত্তি করে লিভারকে তোমার 3 রকমের তোমার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। তো কয় রকমের বর্ণনা দেওয়া হয়েছে? 3 রকমের তোমার কি বর্ণনা সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে। সুন্দরভাবে আমরা এমসিকিউর জন্য কি কভার করে নেব যে প্রথম শ্রেণীর লিভার। তাহলে কি প্রথম শ্রেণীর লিভারটা পড়ে নেই যে এ ধরনের লিভার বা পিভটটি তার প্রসেসটা বা মাঝখানে তোমার কি অবস্থান করে থাকে। তাহলে কি এই পিভটটি কোথায় অবস্থান করে থাকে? মাঝখানে, অর্থাৎ পিভটের মাঝখানে কি করে থাকে? অবস্থান করে থাকে। আমরা পড়ে নেব। তারপর এখানে কি বলছে দেখো, কাছি এ ধরনের লিভার। তাহলে কোশ্চেন আসতে পারে এমসিকিউতে যে কাছি প্রথম শ্রেণীর লিভার না দ্বিতীয় শ্রেণীর লিভার না তৃতীয় শ্রেণীর লিভার? কাছি এক ধরনের কি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার হবে। কিন্তু মানবদেহের প্রথম শ্রেণীর লিভার দুর্লভ, অর্থাৎ সেটা তোমার দেখাই যায় না। তাহলে এখান থেকে তুমি যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে তোমার প্রথম শ্রেণীর লিভার কোনটি? কাছি। একটি উদাহরণ দেওয়া যেতে পারে মাথার ও প্রথম কাশরুকার মধ্যবর্তী সন্ধিটিও হতে পারে। তাহলে এই যে আমাদের মাথা, ঠিক আছে, তারপরে আমাকে এখানে বলছে কি প্রথম কাশরুকার মধ্যবর্তী সন্ধি, এটা কোন শ্রেণীর লিভার হতে পারে? এটা প্রথম শ্রেণীর লিভার হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব যে কাছি প্রথম শ্রেণীর লিভার, তারপর কি মাথা এবং প্রথম কাশরুকার মধ্যবর্তী সন্ধি প্রথম শ্রেণীর লিভার। এখান থেকে আমরা এতটুকু পড়ে নিব। এক্ষেত্রে মাথার খুলি হচ্ছে লিভার বাহু এবং খুলি এবং প্রথম কাশরুকা অ্যাটলাস এর মধ্যকার সন্ধিটি পিভট। মাথার পিছনে অবস্থিত পেশি থেকে আসা পেশল ক্রিয়া হচ্ছে প্রচেষ্টা, আর ভার হচ্ছে মাথা ওজন যা প্রচেষ্টা কর্মকাণ্ড উঁচু হয়ে থাকে। পেশি শিথিল হলে মাথা ঝুঁকে পড়ে, এ লিভারের মাধ্যমে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায়। তাহলে এখান থেকে এভাবে তোমার এখান থেকে এতটুকু ইম্পর্টেন্ট যে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায় কোন তোমার কি শ্রেণী লিভারের মাধ্যমে? প্রথম শ্রেণী লিভারের মাধ্যমে। এটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর জন্য, ঠিক আছে। তো এটা আমরা কি করব, 5 স্টার ইম্পর্টেন্ট দিয়ে দেবো। যেখানে এখান থেকে কোশ্চেন এভাবে ওভারঅল তোমার এভাবেই করে তোমার কি ঘুরায় পেশায় আসতে পারে যে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি? কাছি হতে পারে, মাথার ও প্রথম কাশরুকার মধ্যবর্তী সন্ধি হতে পারে। তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট আসতে পারে যে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায় কোন শ্রেণীর লিভারের মাধ্যমে? প্রথম শ্রেণীর লিভারের মাধ্যমে অল্প বল প্রয়োগ করে বেশি বল কি বেশি শ্রেণী তোমার কি লিভার পাওয়া যায়। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এতটুকু আমরা কি করব, মুখস্থ করে নেব এবং আন্ডারলাইন করে নেব। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমরা তোমার কি নেক্সট আমরা কি দ্বিতীয় শ্রেণীর লিভারে আমরা কি চলে আসি। দ্বিতীয় শ্রেণীর লিভার এখানে কি বলছে যে এ ধরনের লিভার ভারের অবস্থান থাকে পিভট এবং প্রচেষ্টার মাঝখানে। তো এখানে লিভার ভার এবং প্রচেষ্টার মাঝখানে কি থাকতে পারে? অবস্থান থাকতে পারে। তো আমরা এতটুকু আমরা কি করব, মুখস্থ করে নিব, ঠিক আছে। তারপর ঠেলাগাড়ি এর প্রকৃষ্ট উদাহরণ। তাহলে প্রথম শ্রেণীর লিভার উদাহরণ হচ্ছে তোমার কি হতে পারে? কাঁচি হতে পারে। আর দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি হতে পারে? ঠেলাগাড়ি হতে পারে। এটা তোমার কি হতে পারে? এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট বা ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ট্রু ফলসের জন্য আমরা কি করব, পড়ে নেব। ঠেলাগাড়ির মেঝের যে মাল রাখা হয় সেটি ভার, এই অংশটি থাকে পিভট রূপী হুইল আর প্রচেষ্টা রূপী ঠেলা চালক হতে মধ্যবর্তী স্থানে পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকুই সুন্দরভাবে আমরা দুইটা তোমার এমসিকিউ পাইলাম যে দ্বিতীয় শ্রেণীর লিভার কোনগুলো উদাহরণ হতে পারে? একটা হচ্ছে পায়ের ডগার উপর দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর তোমার লিভার পরিলক্ষিত হয়, আর একটা হচ্ছে কি ঠেলাগাড়ি। তো এটা আমরা কি সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেব এমসিকিউর জন্য। তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিভট, পা লিভার বাহু কাফ পেশি এবং গোড়ালির টেন্ডন প্রচেষ্টা, ঠিক আছে। অর্থাৎ কাফ পেশি সংকুচিত হয়, এর দেহের ওজন
হচ্ছে ভার, যা পেশি সংকোচনের ফলে উপরে উন্নীত হয়। এই ধরনের তোমার হচ্ছে লিভারের সাহায্যে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা সহজ হতে পারে। তাহলে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনে উপরে তুলতে সাহায্য করে থাকে কোন তোমার হচ্ছে শ্রেণীর লিভারের মাধ্যমে সেটা তোলানো যেতে পারে। কোন শ্রেণীর লিভারের মাধ্যমে তোলানো যেতে পারে? দেখো, অর্থাৎ হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে টানা বা তোলা যেতে পারে। তো এটা আমরা কি করব, সুন্দরভাবে আমরা কি করব, এমসিকিউর জন্য সুন্দরভাবে আমরা পড়ে নেব, অথবা তোমার হচ্ছে কি তোমার ট্রু ফলসের জন্য আমরা কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিব। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় শ্রেণী থেকে এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার দ্বিতীয় শ্রেণীর উদাহরণ কি কি হতে পারে। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি হতে পারে? ঠেলাগাড়ি প্রকৃষ্ট উদাহরণ, পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ানো দ্বিতীয় শ্রেণীর উদাহরণ, এবং এটা কি সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা হয়, সোজা হতে পারে। অর্থাৎ কি এখান থেকে এতটুকু জানলে দ্যাট উইল বি মোর দেন আপ এমসিকিউর জন্য। তারপর তৃতীয় শ্রেণীর লিভার আমরা চলে আসি। যে তৃতীয় শ্রেণীর লিভার এখানে কি বলছে, এ ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট এবং ভারের মাঝখানে। তাহলে পিভট এবং ভারের মাঝখানে তাহলে কি কোন শ্রেণীর লিভার অবস্থান করে থাকে? তৃতীয় শ্রেণীর লিভার অবস্থান করে থাকে। উদাহরণ হিসেবে নখ কাটার যন্ত্র তোমার কি কথা উল্লেখ করা হয়। তাহলে এই তোমার এমসিকিউটা তোমার 10 স্টার ইম্পর্টেন্ট। এটা তোমার কোনো না কোনো তোমার এডমিশনের ক্ষেত্রে চলে আসছিল। ঠিক আছে না? তো সুন্দরভাবে এডমিশনের ক্ষেত্রে তোমার মেইন পরীক্ষার জন্য ট্রু ফলসের জন্য আমরা এই তোমার হচ্ছে কি এক্সাম্পলটা সুন্দরভাবে মুখস্থ করবো যে নখ কাটার যন্ত্র তৃতীয় শ্রেণীর লিভার না প্রথম শ্রেণীর লিভার না দ্বিতীয় শ্রেণীর লিভার না কোনোটিই নয়। অবশ্যই কি হবে, তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মানবদেহে তৃতীয় শ্রেণীর লিভার সংখ্যা অনেক। এটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়। তাহলে একটি ভাঁজ করা বাহুকে কি বলা হয়? তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়। তাহলে আমরা এখান থেকে এই কয়টা পয়েন্ট মুখস্থ করবো। এক্ষেত্রে কোনোই হচ্ছে পিভট, সম্মুখ বাহু হচ্ছে লিভার বাহু, বাইসেপস পেশি প্রচেষ্টা যোগান দেয়, আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তু সহ সম্মুখ কি বলছে বাহু হচ্ছে ভার। তৃতীয় শ্রেণীর লিভারের প্রচেষ্টা অবস্থান ভার এবং পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এক্ষেত্রে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তাহলে এখানে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশি সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়ার জন্য এই ধরনের লিভার পাওয়া যেতে পারে। তাহলে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়ার জন্য কোন ধরনের লিভার পাওয়া যেতে পারে? কোন ধরনের লিভার পাওয়া যায় ভাইয়াপুরা? অর্থাৎ সেই তৃতীয় শ্রেণীর লিভার পাওয়া যেতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এই পয়েন্টটা আমরা কি করবো, সুন্দরভাবে এই পয়েন্টটা আমরা মুখস্থ করে নেব। তো এখান থেকে এভাবে কোশ্চেন আসতে পারে, ট্রু ফলসে আসতে পারে বা এমসিকিউতে আসতে পারে যে তোমার বলে দিবে যে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় কোন লিভারের মাধ্যমে। দ্রুত গতিতে সঞ্চালন সুবিধা পাওয়া যায় তোমার কি তৃতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে কি পাওয়া যেতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এই টপিকটা আমরা সুন্দরভাবে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা এতটুকু আমরা দেখা নেব এবং কি কভার করে নিব। তো আমরা এই পয়েন্ট থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে তৃতীয় শ্রেণীর লিভার তোমার থেকে নখ কাটার যন্ত্র উদাহরণ হতে পারে। ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণীর লিভার ধরা হয় এবং তোমার থেকে পিভট এবং ভার মাঝখানে অবস্থান করে থাকে। এবং এখান থেকে এতটুকু জানলাম যে দ্রুত গতির সঞ্চালন সুবিধার জন্য এ ধরনের লিভার পাওয়া যেতে পারে। তো আমরা পেশি আমরা সম্পর্কে আলোচনা করলাম, মসৃণ পেশি, অচ্ছুক পেশি, অনিচ্ছুক সম্পর্কে আলোচনা করলাম এবং পিভট সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব কি হাঁটু সঞ্চালনের অস্থি এবং পেশি সমন্বয়। অর্থাৎ কি হাঁটু কতগুলো দেওয়া আছে, যে হাঁটু সঞ্চালনের পেশি এবং অস্থি সমন্বয় আমরা কি করব, এখন সুন্দরভাবে আমরা কি করব, নেক্সট টপিকে আমরা কি চলে যাব। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট টপিকে আমরা চলে যাব। নেক্সট টপিক এখানে কি বলছে যে হাঁটুর সঞ্চালনের অস্থি এবং পেশি সমন্বয়। এখানে বলছে মানুষের চলন শুধু পেশি নয়, পেশির সঙ্গে যুক্ত অস্থি ভূমিকা তোমার কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কঙ্কালতন্ত্র গঠন করে, কঙ্কালতন্ত্র দেহের অবয়বের কাঠামো গঠন করে থাকে। অর্থাৎ কি মানুষ একটা কি রকম হবে, আকৃতি প্রকৃতি কি রকম হবে, ঠিক আছে, এটা নিয়ন্ত্রণ করে থাকে এই কঙ্কালতন্ত্রটা। কাঠামোর উপরে আচ্ছাদন হিসাবে থাকে পেশিতন্ত্র। এখানে কি কি থাকতে পারে, এখানে তোমার নানা ধরনের পেশিতন্ত্র কি উপস্থিত থাকতে পারে। ঠিক আছে, তারপর এখানে বলছে এই পেশি ঐচ্ছিক প্রকৃতি হয়, মানুষ দেহকে বা কোনো কোনো তোমার কি দেহের কোনো উপাঙ্গকে যথেষ্ট আন্দোলিত করতে পারে। কন্ডোরা বা টেন্ডন দিয়ে পেশির অস্থি যুক্ত থাকতে পারে। তাহলে এখানে এটাই তোমার কি মেডিকেল তোমার ভর্তি পরীক্ষা তোমার কি 18 থেকে 19 সালে আসছিল যে তোমার কি তোমার কোন কিসের মাধ্যমে তোমার পেশি অস্থির সাথে যুক্ত থাকতে পারে, টেন্ডন মাধ্যমে যুক্ত থাকতে পারে। আমরা সুন্দরভাবে আগেই পড়ে আসছিলাম। লিগামেন্ট একটা দেওয়া আছে, টেন্ডন দেওয়া আছে। ঠিক আছে, তাই কোনো অঙ্গকে যথেষ্ট পরিচালনা করা বা স্থানান্তর নেওয়া পেশি কঙ্কালতন্ত্রের পারস্পরিক ছন্দময় ক্রিয়াকলাপের উপর নির্ভরশীল। হাঁটুতে 4টি অস্থি যুক্ত থাকতে পারে। ঠিক আছে না, একটি উরোর অস্থি, একটা ফিমার থাকতে পারে, 2টি তোমার কি টিবিয়া থাকতে পারে এবং 2টি তোমার কি ফিবুলা থাকতে পারে এবং একটি হাঁটুর টুপি প্যাটেলা থাকতে পারে। ঠিক আছে না, তাহলে কি এখানে ফিমার রয়েছে, টিবিয়া আছে, ফিবুলা আছে এবং প্যাটেলা আছে। সেখানে হাঁটুতে কয় ধরনের অস্থি থাকতে পারে, 4 ধরনের অস্থি থাকতে পারে। তো 4টি অস্থি থাকতে পারে। এটা থেকে এখান থেকে আমরা এতটুকুই কি করব, আন্ডারলাইন করে নেব। যে তারপর আমরা কি পেশিতে চলে আসলাম, যে বক্রিয়করণ পেশি এখানে দেওয়া আছে।
যে জানুসন্ধি পিছনের দিকে বাঁকাতে দুটি পেশি গুচ্ছের প্রয়োজন হয়, একে হ্যামস্ট্রিং পেশি বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু এই পয়েন্টটা মুখস্থ করবা যে হ্যামস্ট্রিং পেশি কোনটার সাথে সম্পর্কযুক্ত, হ্যামস্ট্রিং পেশি তোমার কি সপ্তমদের সাথে সম্পর্কযুক্ত। এখান থেকে এতটুকু পড়বা। এমসিকিউতে বা তোমার মেইন পরীক্ষার জন্য এগুলা কোশ্চেন আসে না, যে তোমার গ্যাস্ট্রোনোমিয়া পেশি তোমার কি বলছে পেশি বলা হয়, ঠিক আছে না। হ্যামস্ট্রিং পেশি 3টি পেশি নিয়ে গঠিত। তাহলে কয়টি পেশি নিয়ে গঠিত ভাইয়া বোরা? 3টি পেশি নিয়ে গঠিত হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে বাইসেপস ফিমোরিস মুখস্থ করতে হবে। একটা হচ্ছে কি সেমি মেমব্রেনাস, একটা হচ্ছে কি সেমি টেন্ডিনোসাস, একটা হচ্ছে তোমার হচ্ছে কি বাইসেপস ফিমোরিস সেমি সেমি মেমব্রেনাস মেমব্রেনোসাস, আর হচ্ছে কি সেমি টেন্ডিনোসাস। এই তিনটা আমরা কি করবো? সুন্দরভাবে মুখস্থ করবো। পেশিগুলো শ্রেণীচক্রে ইচিয়াম অংশ উৎপাদন হয় ফিমারের পিছনের দিকে টিবিয়া, তখন হচ্ছে কি টিবিয়া এর উপরে যুক্ত হয়েছে। এদের সঞ্চালনে ফিমার এবং টিবিয়ার কাছাকাছি আসে এবং হাঁটু সন্ধি ভাঁজ হয়ে যায়। তাহলে কোথাও কোথাও আসতে পারে যে টিবিয়া এবং ফিবুলা, তোমার হচ্ছে কি ফিমার এবং টিবিয়া এর কাছাকাছি আসে বলে তোমার হচ্ছে কি হাঁটু সন্ধি কি হতে পারে? ভাঁজ হতে পারে। গ্যাস্ট্রোনেমিয়া পেশি টিবিয়ার পিছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি, অর্থাৎ এটি ফিমারেট কন্ডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পিছন দিয়ে গোড়ালি অস্থি এবং কি ক্যালকেনিয়াস এর সঙ্গে কিলিস গন্ডরা তোমার দিয়ে যুক্ত হয়। এর সংকোচনে ফিমার এবং টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটুসন্ধি পিছনের দিকে ভাঁজ হয়ে যেতে পারে। তাহলে এই পুরো পার্টটা জাস্ট করে রিডিং দিবা, ঠিক আছে। এটা আহামরি ইম্পর্টেন্ট না। তাহলে এখান থেকে এতটুকু মনে রাখবা যে হ্যামস্ট্রিং পেশি তোমার কি 3 প্রকার হতে পারে। একটা তোমার কি বাইসেপস ফিমোরিস, একটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, একটা হচ্ছে কি সেমি টেন্ডিনোসাস হতে পারে। এখান থেকে এতটুকু মনে রাখলে হয়ে যাবে। দেখো এটা তোমার এটা ফিমারের একটা অংশ, এই গোল চিহ্নকে বলা হয় প্যাটেলা, ঠিক আছে না। তোমাদের সবার পায়ে প্যাটেলা আছে, লিগামেন্ট দেওয়া আছে এবং তোমার কি মেনিসকাস দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মেনিসকাস, এটা হচ্ছে তোমার কি লিগামেন্টের সাথে যুক্ত করতে পারে। এটা হচ্ছে পুরোটাই প্যাটেলা, এটা তোমার হার্ট দেওয়া আছে, ঠিক আছে না। এটা হচ্ছে পুরোটাই তোমার কি ফিমার দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে নেক্সট পয়েন্ট এখানে বলছে যে প্রসারণ পেশি, যে তোমার উরুর সামনে অবস্থিত 4টি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস ফিমোরিস হাড়ুসন্ধি প্রসারণ ঘটায়। এটি শ্রেণী থেকে উৎপন্ন রেক্টাস ফেমোরিস এবং ফিমারের সামনে অবস্থিত উৎপন্ন 3টি ভেস্টিক পেশি ভ্যাক্সটাস মিডিয়ালিস এবং ভ্যাস্টাস ল্যাটারালিস এবং তোমার কি ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস নিয়ে গঠিত হতে পারে। তো এগুলো সুন্দরভাবে কি করবে? রিডিং দেবে। এগুলো আমারই ইম্পর্টেন্ট না, এত কঠিন কোশ্চেন তোমাদের আসবে না। এই 3টি পেশি একসঙ্গে প্যাটেলা টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশি সংকোচন হাঁটুসন্ধি প্রসারণ ঘটাতে সাহায্য করে থাকে। এখানে তোমার দিয়েছে যে হ্যামস্ট্রিং পেশি তোমার 3 প্রকার হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে সিমো মেমব্রেনাস, একটা হচ্ছে সেমিটেন্ডিনোসাস, একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস হতে পারে। এগুলো সুন্দরভাবে এখানে পার্ট দেওয়া আছে, সুন্দরভাবে তোমার বইয়ের সুন্দরভাবে কি করবা? পার্টগুলো এখানে দেখে নিবা, তাই হয়ে যাবে। তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস তোমার আবার হতে পারে যেমন কি ভাস্টাস মিডিয়ালিস হতে পারে, রেক্টাস তোমার ফিমোরিস হতে পারে এবং ভাস্টাস ল্যাটারালিস হতে পারে, ভাস্টাস ইন্টারমিডিয়াস হতে পারে। এখানে গ্যাস্ট্রোনোমিয়া হতে পারে, সিডিয়া হতে পারে, টিবিয়া অ্যাক্টিনিস হতে পারে। তো এটা কি করবে? এটা তোমার কি জাস্ট তোমার কি বই থেকে তোমার কি ডায়াগ্রামটা সুন্দরভাবে এখানে দেখলেই হয়ে যাবে। তোমরা কি করবা? চিত্রটা এখান থেকে দেখে নিবা, এখান থেকে চিত্রটা দেখে নিলেই হয়ে যাবে। তোমার মাথা একবার গেঁথে গেলে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে অস্থিভঙ্গ এবং হাড়ভঙ্গ বা প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ কি অস্থি সম্পর্কে আলোচনা করলাম এবং লাস্টে পরে তোমার কি দেওয়া আছে? অস্থি সম্পর্কে আলোচনা দেওয়া আছে। তো সুন্দরভাবে কি করবা? এগুলো সুন্দরভাবে কি করবা? রিডিং দিবা। এগুলো আহামরি ইম্পর্টেন্ট না। অস্থিভঙ্গের প্রকারভেদ এখানে দেওয়া আছে। অস্থিভঙ্গিকে তোমার কি কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। এটা অনুপস্থ অস্থিভঙ্গি হতে পারে। ইংলিশ টার্মটা মুখস্থ করে নিবা, যে ট্রান্সভার্স ফ্লেক্সার হতে পারে। এতে কোনো অস্থি বা হাড় তোমার কি সম্মুখনে বরাবর ভেঙে থাকে। তারপর হচ্ছে কি নেক্সট পয়েন্ট আমরা জানলাম যে রৈখিক অস্থিভঙ্গি হতে পারে। এই ক্ষেত্রে কোনো অস্থি বা হাড় লম্ব অক্ষ বরাবর ভাঙে। তাহলে যদি সমকোণ অক্ষ বরাবর ভাঙে তাহলে অনুপস্থ, আর যদি তোমার লম্ব অক্ষ বরাবর ভাঙে তাহলে কি আসবে? রৈখিক অস্থিভঙ্গি আসবে। তারপর আমরা জানলাম কি তির্যক অস্থিচক্র, এতে একটি সরল বাঁকানো ঢালু ধরনের ভাঙ্গন হতে পারে। তো এটা এই যে তোমার কি তির্যক অস্থি তোমার কি এভাবে হতে পারে অথবা এভাবেও হতে পারে। তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে সর্পিল অস্থিভঙ্গি। সর্পিল অস্থিভঙ্গি থেকে তোমার জাস্ট ইংলিশ নামটা মুখস্থ করে নিবা। তারপর এখান থেকে এতটুকু মুক্ত করে নেওয়া যে ককের স্ক্রু অনুরূপ আকারের ভাঙ্গন দেখা যেতে পারে। এখান থেকে এতটুকু মুক্ত করলে তোমার কি হয়ে যাবে। বাকিটা কি দেবা? গো ফর রিডিং। এটা আহামরি ইম্পর্টেন্ট না। তারপর বলছে গ্রিন স্টিক ফ্র্যাকচার হতে পারে। তো গ্রিন স্টিক ফ্র্যাকচার থেকে তোমার থেকে নামটা মুক্ত করবা। এটা তোমার থেকে অসম্পূর্ণ অসম্পূর্ণ অস্থি বিভাজন। এক্ষেত্রে অস্থির আংশিক বিভাজন ঘটে, ফলে অস্থির উপরের আচ্ছাদন অক্ষত থাকে। এতে হাড় বাঁকা হয় এবং ফাটল ধরে কিন্তু ভেঙে আলাদা হয়ে
না, শিশুদের ক্ষেত্রে এরূপ অস্থিভঙ্গি বেশি, কারণ শিশুদের অস্থি অপেক্ষাকৃত কোমল এবং নমনীয় থাকে, বয়স্কদের তুলনায় হতে পারে। জাস্ট এখান থেকে হেডলাইনটা মুখস্থ করে নিবা যে তোমার গ্রিন স্টেক ফ্র্যাকচার বা অস্থিভঙ্গি এক ধরনের অস্থিভঙ্গির উদাহরণ। তারপর এখানে বলছে কি বহুখণ্ডিত অস্থিভঙ্গি, যেটা বহু খণ্ডে বিভক্ত হয় সেটা হচ্ছে বহুখণ্ড অস্থিভঙ্গিও হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম যে অস্থি তোমার অনুপ্রস্থ হতে পারে, তারপর রৈখিক হতে পারে, তির্যক হতে পারে, তারপরে আবার তির্যক আছে, সর্পিলাকার হতে পারে, গ্রিন স্টেক হতে পারে, বহুখণ্ড আকারে হতে পারে। বহুখণ্ড মানে কি অনেকগুলো খণ্ডে তোমার কি টুকরা 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 হয়ে যাবে। এটা তোমার কয়েক অল্প একটু, আর এটা তোমার ফ্র্যাকচার, এটা তোমার একদম ভেঙে গেছে, এটা তোমার অল্প একটু ভেঙে গেছে, তারপর তোমার কি সেটা খারাপ হবে, আর এটা কি অক্ষ বরাবর হিসেবে তোমার কি ভেঙে গেছে। এটা বিভিন্নভাবে নাম দেওয়া আছে, সুন্দরভাবে কি করবা, চিত্রটা যদি পারো তাহলে চিত্রটা অল্প একটু কি করবা এমনিতে দেখিয়ে নিবা, ঠিক আছে, দেখিয়ে নিবা। বই থেকে যদি পারো তাহলে সুন্দরভাবে কি করবা, বই থেকে দেখে নিবা, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে আসি, যেখানে বলছে কি অস্থির ভাঙ্গনের প্রকৃতি অথবা ত্বক পেশির সাথে ভাঙ্গার সম্পর্কের ভিত্তিতে অস্থি নির্মূল হতে পারে। একটা হচ্ছে উন্মুক্ত অস্থি ভঙ্গ হতে পারে, ঠিক আছে না, একটা হচ্ছে ওপেন হচ্ছে কি ফ্র্যাকচার, তারপর হচ্ছে কি বদ্ধ হতে পারে, ক্লোজ ফ্র্যাকচার হতে পারে। তো এখান থেকে আমরা কি করব, হেডলাইনগুলো সুন্দরভাবে কি করব, এখান থেকে সুন্দরভাবে আমরা কি করব, হেডলাইনগুলো সুন্দরভাবে মুখস্থ করলে এখান থেকে হয়ে যাবে, আর কিছু লাগবে না। যদি পারো তাহলে এমসিকিউর জন্য কি সুন্দরভাবে কি করব আমরা পড়ে নেব। তারপর এখানে কি বলছে, চিকিৎসা তোমার চিকিৎসা শাস্ত্র মতে অস্থিভঙ্গি সাধারণত 3 ধরনের হতে পারে। একটা তোমার কি একটা সাধারণত হতে পারে, একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে কি জটিল হতে পারে। তো সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণ বলে তোমার কি সাধারণ লক্ষণগুলো যদি পারো তাহলে রিডিং দিবা, ঠিক আছে, এটা আহামরি ইম্পর্টেন্ট না। তারপর এখানে এগুলো পার্টগুলো রিডিং দিবা, এগুলো তোমার নানানভাবে এগুলো তোমার লাগে না, ঠিক আছে। তারপরে তোমার যৌগিক অস্থিভঙ্গি চলে আসা, যে এখান থেকে এতটুকু মুক্ত করতে হবে যে সাধারণত অস্থিভঙ্গি 8 সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে। তাহলে কত সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে, 8 সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে। তাহলে এটা আমরা কি করবো, মুক্ত করে নেব যে যৌগিক বা উন্মুক্ত ধরনের হাড় ভাঙ্গা। তাহলে এটা ট্রু ফলস তোমার কি ডেন্টাল এডমিশন টেস্টে তোমার ট্রু ফলস আসছিল, ঠিক আছে না, 2016 থেকে 17 সালে আসছিল। তো সুন্দরভাবে আমরা কি হেডলাইনগুলো মুক্ত করলে হয়ে যাবে। এখান থেকে জাস্ট গো ফর রিডিং। তারপর এখানে বলছে অস্থির হাড় ভাঙ্গার প্রকারভেদ হতে পারে, অর্থাৎ 3 ধরনের হতে পারে, প্রথম ধরন, দ্বিতীয় ধরন, তৃতীয় ধরন। এই হেডলাইনগুলো এখান থেকে মুক্ত করবা যে প্রথম ধরন হতে পারে, দ্বিতীয় ধরন হতে পারে, তৃতীয় ধরন হতে পারে, ঠিক আছে। এখান থেকে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে। তারপর যৌগিক হাড় ভাঙ্গার লক্ষণ, জাস্ট গো ফর রিডিং। চিকিৎসা জাস্ট খালি তোমার কি পড়লেই বুঝতে পারবা, জাস্ট রিডিং, ঠিক আছে। তারপর এই পার্টটা সুন্দরভাবে কি করবা, রিডিং দিবা। তারপরে জটিল জটিল অস্থিভঙ্গিকে আরেকটা নামে রাখা হয় চাপা অস্থিভঙ্গি। এটা তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে পড়ে নিব। কমপ্লেক্স অর কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে, বহু টুকরো হতে পারে, কয়েক টুকরা হতে পারে, জাস্ট গো ফর রিডিং। তারপর এখানে বলছে জটিল হাড় ভাঙ্গার লক্ষণ, রিডিং দিয়ে দিবা। প্রাথমিক হাড় ভাঙ্গার লক্ষণ রিডিং দিলে হয়ে যাবে। অস্থির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা, জাস্ট যদি জানতে চাও তাহলে জানবা, না হলে কি নাইস টু নো। যদি জানতে চাও তাহলে সুন্দরভাবে পড়ে নিবা, এটা আমার মেন এক্সামের জন্য অত ইম্পর্টেন্ট না। অস্থির স্থানচ্যুত হতে পারে, তোমার কি কি হতে কি কোন কোন আকার হতে পারে, কাঁধের স্থানচ্যুত হতে পারে, সেটা কাঁধের ক্ষেত্রে হতে পারে, হাঁটুর স্থানচ্যুতি হতে পারে, এবং কোমরের স্থানচ্যুতি হতে পারে। এটা কিন্তু তোমার কাঁধের স্থানচ্যুতি হয় বেশিরভাগই গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তোমার কি কাঁধের অস্থিটা সরে যায়, একে বলা হয় কাঁধের স্থানচ্যুতি। কোমর যদি ব্যথা করে তাহলে কোমর স্থানচ্যুতি, এবং হাঁটু যদি সরে যায় তাহলে সেখানে বলা হয় হাঁটু স্থানচ্যুতি বলা হয়। এখান থেকে জাস্ট হেডলাইনগুলো মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা জাস্ট খালি রিডিং পড়ে নিবা যে প্রকারভেদ হতে পারে, যে অস্থি স্থানচ্যুতি সাধারণত 4 প্রকার হতে পারে। একটা হচ্ছে জন্মগত স্থানচ্যুতি, একটা হচ্ছে আঘাতজনিত স্থানচ্যুতি, তারপর 3 নম্বরটা বলছে রোগজনিত স্থানচ্যুতি হতে পারে এবং বাতজনিত স্থানচ্যুতি হতে পারে। জাস্ট এখান থেকে হেডলাইনগুলো তোমরা সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিলে হয়ে যাবে, বা ট্রু ফলসের জন্য এখান থেকে পড়ে নিলে হয়ে যাবে। তার লক্ষণ তোমাকে কিছু পড়তে হবে না, রিডিং দিয়ে দিবা। প্রাথমিক চিকিৎসাও কিছু পড়তে হবে না, রিডিং দিবা, জাস্ট গো ফর রিডিং। প্রতিরোধ কিছু পড়ার দরকার নেই। মস্কানো চলে আসলাম, যে মস্কানো ঘটনা সবচেয়ে বেশি ঘটে গোড়ালিতে, আমার পায়ের গোড়ালিতে সবচেয়ে বেশি মস্কানো ঘটতে পারে। অর্থাৎ তুমি যদি ফুটবল বেশি করে খেলো তাহলে পায়ের গোড়ালি মস্কে যেতে সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপর এখানে বলছে তোমার এসি এর পূর্বক কি, তোমার এখান থেকে এতটুকু আসতে পারে যে অ্যান্টেরিয়র তোমার কি ক্রুইসিয়েট লিগামেন্ট হতে পারে। তো এটা আমরা কি করব, আমরা পুনরূপটা সুন্দরভাবে কি করব, মুখস্থ করে এমটিটিএম করে নেব, ঠিক আছে। সম্পূর্ণ ছিঁড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতি মস্কানো হতে পারে। জাস্ট আমরা কি করব, রিডিং দিলেই হয়ে যাবে। তারপর মস্কানোর তোমার কি প্রাথমিক লক্ষণ কি, মস্কানোর প্রাথমিক লক্ষণ হচ্ছে তোমার কি লক্ষণ হচ্ছে ব্যথা, অর্থাৎ সব ক্ষেত্রে তোমার কি ব্যথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলেও ব্যথা হয়, মস্কানোর ক্ষেত্রে ব্যথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং বুঝতে সাহায্য করে থাকে। জাস্ট রিডিং দিয়ে দিবা পরের পেজ, ঠিক আছে না। প্রাথমিক চিকিৎসা, এখানে তোমার কি যদি কোনো পা মস্কায় বা হাত মস্কায় তাহলে সেখানে তোমার 4টা রুলস ফলো করা হয়। একটা হচ্ছে আরতে তোমার কি রেস্ট নিতে হবে, তারপর তোমার কি আইতে হচ্ছে কি বরফ দিতে হবে, আইস দিতে হবে জায়গাটাতে, এবং তোমার কি সিতে হচ্ছে কি
ক্ষত পরিষ্কার করতে হবে, অর্থাৎ কি কম্প্রেশন অথবা ক্লিন আপ করতে হবে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি ইলিভেশন করতে হবে, উচ্চতা রাখতে হবে। তাহলে তোমার হচ্ছে কয়টা প্রকাশন নিয়ন্ত্রণ করা হয়? প্রথমে বিশ্রাম নিতে হবে, তারপর ওই জায়গাটাকে কি বরফ দিতে হবে এবং ক্ষত পরিষ্কার করতে হবে এবং উচ্চতা নির্দিষ্ট উচ্চতায় রাখতে হবে এবং তাড়াতাড়ি ওই প্রক্রিয়া সম্পূর্ণ করলে সেরে যেতে তোমার হচ্ছে কি অনেক সময় লাগবে না, অর্থাৎ তাড়াতাড়ি সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ কি আমরা এই অধ্যায়টা আমরা সুন্দরভাবে কি করলাম, আমরা সুন্দরভাবে এই অধ্যায়টা আমরা ডান করে দিলাম। তো ঠিক আছে না, অর্থাৎ চ্যাপ্টার আমাদের তোমার হচ্ছে কি 7টা তোমার এখান থেকে এই লেকচার থেকে আমরা কি করলাম, অর্থাৎ এই ক্লাস থেকে আমরা লেকচার থেকে আমরা তোমার হচ্ছে কি চ্যাপ্টারটা শেষ করে দিলাম, ঠিক আছে না। তো সুন্দরভাবে তোমরা কি করবা, আগের ক্লাসগুলো সুন্দরভাবে দেখবা, ঠিক আছে। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নিবা। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে যদি তুমি এই ক্লাসগুলো দেখে নাও তাহলে কোনো কনফিউশন থাকার কথা না। আর যদি বাই চান্স যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কি আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক গ্রুপে অথবা আমাদের পার্সোনাল গ্রুপে অবশ্যই তোমার হচ্ছে কি জানাবা তোমার কোশ্চেন সলভ এবং তোমার হচ্ছে কি কনফিউশন দূর করে দেওয়ার জন্য আমি অলওয়েজ তোমাদের সাথে আছি এবং সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেম সলিউশন তোমাদের দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে কি করবো, আমরা ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে অধ্যায় যতগুলো আমি ক্লাস দিচ্ছি সুন্দরভাবে করে নিবা এবং ক্লাসগুলো সুন্দরভাবে অ্যাটেন্টিভভাবে করে নিবা এবং যতটুকু দেখায় দিচ্ছি ততটুকু দেখায় নিবা। তাও অধ্যায়ের সারসংক্ষেপ এখান থেকে তোমার পড়ে নিবা। অধ্যায়ের সারসংক্ষেপ তোমার হচ্ছে কি বিশেষ ক্ষেত্রে তোমার হচ্ছে কি তোমার মেডিকেলের জন্য এটা তোমার হচ্ছে কি ইনফেক্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমার কি করবা, অবশ্যই তোমার এখান থেকে এতটুকু তোমার কি করবা, রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে। মাস্ট যা পড়ছো তাই এখানে দেওয়া আছে, সুন্দরভাবে কি করবা এই পার্টটা আমরা কি করব সুন্দরভাবে পড়ে নিব। তারপর পরবর্তীতে আমরা নেক্সট ডেতে আমরা কি করব, অনুশীলন আমরা তোমার কোশ্চেন সলভ করব এবং পরীক্ষা আমরা যতগুলো কোশ্চেন আমরা পরীক্ষায় দিছি ততগুলো ভাইয়া সুন্দরভাবে অ্যানালিসিস সহকারে তোমার কি কোশ্চেন সুন্দরভাবে তোমার কি করবে ধরায় প্র্যাকটিস করে দেবে। তো সুন্দরভাবে কি করবা, প্র্যাকটিস করবা, ভাইয়ের ক্লাসগুলো সুন্দরভাবে করো, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু অর্জন করব এবং ভালো জায়গায় আমরা কি চান্স নেব এবং রেজাল্টও আমাদের কি হবে, আশানুরূপ হবে। তো তোমাদের এতক্ষণ তোমার থেকে এই যে তোমার থেকে ক্লাসে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং টাইম দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে পড়াশোনা করবো। তোমার আজকে আমরা এতটুকুই। নতুন কোনো একটা অধ্যায় নিয়ে নতুন টপিক নিয়ে তোমাদের হাবিব ভাইয়া অতি শীঘ্রই চলে আসতেছে। তো সুন্দরভাবে পড়াশোনা আমরা করব, সুন্দরভাবে কি করব, নিজের কেয়ার নেব এবং শরীর সুস্থ থাকবো। যদি নিজের শরীর সুস্থ না থাকে তাহলে তোমার পড়াশোনা হবে না, পড়াশোনা অনেক গ্যাপ পড়ে যাবে। তো আগে শরীরের সুস্থ দিক দিয়ে আমরা কি খেয়াল করব এবং তারপর আমরা পড়াশোনা করব এবং পরিবেশ নিয়ে সচেতন হব, ঠিক আছে। তো সুন্দরভাবে আমরা কি করব, আজকে আমরা এতটুকু পড়লাম। নেক্সট টপিকে আমরা নেক্সট কোনো অধ্যায় আমরা অতি শীঘ্রই আমি নিয়ে আসতেছি। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে তখনও এভাবে করে নিবা। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।